আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পর্যায় সারণী চতুর্থ অধ্যায় আমি মিনহাতুল মুরসালিন আপনাদের সাথে রয়েছি। এই অধ্যায়ের যাবতীয় বিষয় এই ভিডিওতে আলোচনা করা হবে এবং এটি এসএসসিতে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকলে ইনশাআল্লাহ সকল বিষয় আপনারা বুঝতে পারবেন। তো এই অধ্যায়ে প্রথম যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে পর্যায় সারণী কি। তো সারণী জিনিসটা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে সকল কিছু লিপিবদ্ধ করা থাকে বা সাজানো থাকে। তো পর্যায় মানে হচ্ছে ধাপ। তো পর্যায় সারণী বলতে আসলে এটা বোঝায় যে মৌলসমূহকে তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মের ভিত্তিতে, মানে তাদের যে রাসায়নিক বৈশিষ্ট্য ও ভৌত ধর্মের বৈশিষ্ট্য যেটা রয়েছে তার ভিত্তিতে মৌলসমূহকে সাজিয়ে ধাপে ধাপে লেখার যে প্রক্রিয়া তাকে বলা হয় পর্যায় সারণী। তো এই পর্যায় সারণী কোথা থেকে এসেছে এই যাবতীয় সকল আলোচনা এই ভিডিওর মধ্যে করা রয়েছে। এখন পরবর্তী ধাপে আমরা চলে যাই। তো প্রথম যে ব্যাপারটা আমরা জানতে পারবো যে পর্যায় সারণীর সর্বপ্রথম ভাগ করার ব্যাপারটা বা যে ভাগ করার প্রয়োজনীয়তা রয়েছে তা মনে করেন হচ্ছে ল্যাবোসিয়ে। তিনি সর্বপ্রথম 1789 সালে 33টি মৌল নিয়ে ধাতু অধাতুকে ভাগ করেন। পরবর্তী সময়ে ডোবেরাইন যে রয়েছেন তিনি ত্রয়ী সূত্র প্রদান করেন। ত্রয়ী মানে 3। এই 3 দ্বারাও তিনি বুঝিয়েছে যে 3টা মৌলকে যদি পরস্পর সাজানো হয় তাহলে প্রথম ও তৃতীয় মৌলের যে ভর রয়েছে তা দ্বিতীয় কোনো মৌলের ভরের সমান বা তার কাছাকাছি হবে। এর দ্বারা কি বোঝাচ্ছে আমরা পরবর্তী স্লাইডে গেলে আমরা দেখতে পারবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন 3টি মৌল রাখা রয়েছে। এই ক্লোরিন এবং আয়োডিনের যে ভর রয়েছে সে ভরের যোগফলের যে গড়, গড় মানে হচ্ছে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 81.25 গ্রাম। এর যে গড় রয়েছে তা দ্বিতীয় মৌলের ভরের গড়ের সমান বা তার কাছাকাছি। এখন এটি হচ্ছে 81.25 গ্রাম এবং এটি হচ্ছে 80 গ্রাম। যেহেতু এই 3টি মৌল পরস্পর ত্রয়ী, কারণ এদের ভরের গড় প্রথম আর তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের গড়ের কাছাকাছি। এই জন্য আমরা এদেরকে কি বলতে পারবো? এদেরকে বলতে পারবো আমরা একটি অপরটির ত্রয়ী। তো এই যাবৎকালে পরবর্তীতেই আমাদের 1864 সালে নিউল্যান্ড নিয়ে আসা অষ্টক তত্ত্ব। তিনি বলেন যে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে প্রতি অষ্টম মৌলের ধর্মের পুনরাবৃত্তি হয় এবং তিনি একটি মতবাদ করে দিল এবং সে বলল যে এই যে একটা মৌল 1 থেকে 8 পর্যন্ত যদি আমরা মৌলগুলোকে সাজাই সিরিয়ালি, তাহলে 1 থেকে 8 এর মধ্যে যে কোনো একটা মৌলের ধর্ম প্রথম মূল ধর্মের মৌলের সাথে মিলে যাবে বা দ্বিতীয় ধর্মের মৌলের সাথে মিলে যাবে, যে কোনো একটার সাথে একটা মিলে যাবে। এই যে পুনরাবৃত্তি, এই যে ধর্মের মিল বা বৈশিষ্ট্যের মিল, এই জিনিসটা তিনি মানে বুঝতে পারেন যে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে এটা হবে। আর সেই পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়ে প্রস্তাবনা করেন হচ্ছে আমাদের মেন্ডেলিফ। তো মেন্ডেলিফ 1869 সালে 63টা মৌলকে এরকম পারমাণবিক ভরের ভিত্তিতে সাজান এবং তিনি একটা পর্যায় সারণী দাঁড় করান। তিনিই সবার প্রথম পর্যায় সারণীর ধারণাটা দেন এবং গুরুত্ব বুঝেন এবং এর জন্য তাকেই বলা হয় পর্যায় সারণীর জনক বা ফাদার অফ পিরিয়ডিক টেবিল। এখন এখানে তিনি 12টি আনুভূমিক রো ও 8টি কলাম নিয়ে পর্যায় সারণী তৈরি করেন। ঠিক আছে? তো এই যে এটা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মেন্ডেলিফ তৈরি করেন, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে এই পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানোর পর একটা বিশাল সমস্যার সম্মুখীন হয় বিজ্ঞানীরা। তারা খেয়াল করেন যে আর্গন যেটি রয়েছে তার ভর রয়েছে 40 গ্রামের কাছাকাছি এবং পটাশিয়ামের ভর 39 গ্রাম। তো খুব স্বাভাবিকতই আমাদের পটাশিয়ামের আগে থাকার কথা এবং আর্গনের পরে থাকার কথা, কারণ আগে 39 পরে 40, যেহেতু ভরের ভিত্তিতে সাজানো হয়েছে। যেটি কম সেটি আগে, যেটি বেশি সেটি পরে। কিন্তু পর্যায় সারণীর মধ্যে দেখা যেত যে আর্গনকে রাখা হয়েছে আগে এবং পটাশিয়ামকে পরে, যেটি একটি ভুল। এবং এই ভুলের সমাধান করে আমাদের বিজ্ঞানী হেনরি মোসলে একটি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানোর প্রস্তাব দেন। তিনি যে প্রস্তাবটা দিয়েছেন সেখানে দেখা যায় যে আর্গনের পারমাণবিক সংখ্যা 18 ও পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তো এর ভিত্তিতে সাজানোর পর আমরা দেখতে পারি যে হ্যাঁ, পর্যায় সারণী এবার ঠিকঠাক আছে। তো এর পরবর্তীতে পর্যায় সারণী নিয়ে অনেকে বিজ্ঞানী অনেক রকম গবেষণা করেন এবং তারা 118টা মৌল আবিষ্কার করেন। এদেরকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে 7টা পর্যায় ও 18টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়। তো এইভাবেই পর্যায় সারণী আবিষ্কৃত হয়। এর পরবর্তী ধাপে আমরা জানবো যে পর্যায় সারণীর যে পর্যায়গুলো রয়েছে সেগুলোর নাম। তো পর্যায় 1 যেটি রয়েছে সেটিকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, যেখানে মাত্র 2টি মৌল রয়েছে, হাইড্রোজেন এবং হিলিয়াম।
পর্যায় 2 ও 3 এর মধ্যে যেটা মূল পর্যায় রয়েছে সেই পর্যায়ের মধ্যটাকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়, এবং এখানে 4টি করে মৌল রয়েছে। পর্যায় 4 ও 5 একটি আদর্শ পর্যায়, যেখানে 18টি করে মৌল রয়েছে, কারণ 18টা মৌলই থাকে, আমরা জানি গ্রুপ 18টা। তো পর্যায়ের মধ্যে প্রত্যেকটার মধ্যে ফিল আপ রয়েছে, এই জন্য এটা একটা আদর্শ পর্যায়। 6 ও 7কে বলা হয় রাক্ষসে পর্যায়, এখানে 32টা করে মৌল রয়েছে। তো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানা থাকা লাগবে। তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায়। তো পর্যায় নির্ণয় করতে গেলে আমাদের সর্বোচ্চ n এর মান খেয়াল করলেই হবে, আর গ্রুপ নির্ণয় করতে গেলে আমাদের শেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে পৌঁছে সেটা জানতে হবে। আমরা উপশক্তি স্তরগুলো সম্পর্কে জানি যে s, p, d, f এগুলো হচ্ছে উপশক্তি স্তর। তো এখানে s এর মধ্যে যদি আমাদের মোট ইলেকট্রন থাকে, তো s এর মোট ইলেকট্রন যোগ করলে আমাদের পেয়ে যাব। যদি ইলেকট্রন সর্বোচ্চ কক্ষপথ যদি পিতে পৌঁছায়, তাহলে আমাদের s প্লাস p যোগ করে তার সাথে 10 যোগ করলে আমরা গ্রুপ নাম্বার পেয়ে যাব। যদি d তে পৌঁছায়, তাহলে d প্লাস s এর মোট ইলেকট্রন যোগ করলে আমরা পেয়ে যাব। আর f এ পৌঁছালে গ্রুপ 3, অর্থাৎ f এর যে কোনো মৌলই হচ্ছে গ্রুপ 3 এর মৌল। এখানে আর কোনো কিছু করা লাগবে না আমাদের। তো আমরা একটু উদাহরণগুলো দেখি। যেমন হাইড্রোজেনের সর্বশেষ সর্বশেষ n যেটি রয়েছে সেটা হচ্ছে 1। এই 1 যেটি রয়েছে সেই n এর মান 1 থাকার কারণে এটির পর্যায় হচ্ছে 1, এবং গ্রুপ নাম্বার s এ রয়েছে, আমাদের অরবিটাল রয়েছে s এ, যে কারণে s এর অরবিটালটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার, অর্থাৎ 1 এ রয়েছে তার গ্রুপ 1। ঠিক সেম ভাবে লিথিয়ামের সর্বশেষ পর্যায়ে n এর মান হচ্ছে 2, এবং এখানে গ্রুপ নাম্বার রয়েছে s এ যেহেতু রয়েছে, তো শুধু s এর মান বের করলেই হবে। s এর মান 1 যোগ করলে 1 যেটা রয়েছে 1 হলো তার গ্রুপ নাম্বার, অর্থাৎ পর্যায় 2 গ্রুপ 1। অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় কি, এখানে অক্সিজেনের ক্ষেত্রে তার অরবিটালটা পৌঁছে গেছে পিতে, অর্থাৎ 4। এখন আমাদের নিয়ম অনুসারে আমরা একটু আগে শিখেছি যে যদি পিতে পৌঁছায়, তাহলে s আর p এর মোট ইলেকট্রন যোগ করে তার সাথে আবার 10 যোগ করতে হবে, অর্থাৎ s এর ইলেকট্রনও যোগ করতে হবে, p এর ইলেকট্রনও যোগ করতে হবে, তার সাথে আবার 10 যোগ করতে হবে। তো কিভাবে করব আমরা? দেখা যাচ্ছে এখানে s এর ইলেকট্রনের মান রয়েছে 2, মানে উপশক্তি স্তর রয়েছে 2টা, এবং p তে রয়েছে অরবিটাল 4টা, টোটাল 2 আর 4 হচ্ছে 6, এর সাথে আমাদের 10 যোগ করতে হবে, টোটাল 16। তাহলে 16 হচ্ছে অক্সিজেনের গ্রুপ নাম্বার এবং পর্যায় হচ্ছে 2। ঠিক একইভাবে যদি আমাদের d তে পৌঁছায়, আমরা বলছিলাম কি যে যদি d তে পৌঁছায় তাহলে d আর s এর মোট ইলেকট্রন যোগ করলেই হবে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে স্ক্যান্ডিয়াম যেটা রয়েছে সেটার ইলেকট্রনটা d তে পৌঁছে গিয়েছে। তো d তে পৌঁছানোর কারণে আমাদের এখানে s এর মান রয়েছে 2, d এর মান রয়েছে 1, তাহলে আমরা 1 আর 2 যোগ করলে এর গ্রুপ পেয়ে যাব 3। তাহলে এইভাবে আমরা গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার নির্ণয় করতে পারি খুব সহজ। এরপর হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট নিউজের জন্য, এবং এটা অনেক ভালো করে আমাদের বুঝতে হবে। তো প্রথমত খেয়াল রাখতে হবে যে পরমাণু আকার যেটা রয়েছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এটা খুবই ইজি যে এটা বাম থেকে ডানে গেলে এদের আকার হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে এদের আকার হ্রাস পায়, এটা আমাদের মনে রাখতে হবে। যত বাম থেকে ডানে যাবে এদের আকার কি পেতে থাকবে? হ্রাস পেতে থাকবে। হ্রাস মানে কমে যায়। তো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এটা কিন্তু আকারের উপরে নির্ভর করে, তবে বিপরীতভাবে। কিভাবে? যে এরা যদি বাম থেকে ডানে যায় তাহলে এদের আকার বাড়ে, আয়নীকরণ শক্তিও বাড়ে, ইলেকট্রন আসক্তিও বাড়ে, তড়িৎ ঋণাত্মকতাও বাড়ে। কিন্তু ধাতব ধর্মের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ধাতব ধর্মের ক্ষেত্রে আমাদের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন যে আসক্তি রয়েছে বা তড়িৎ ঋণাত্মকতা বা অন্য কিছু যেগুলো রয়েছে সেগুলোর আকার কি করতে থাকে? কমতে থাকে, এবং উপর থেকে নিচে নামলে বাড়তে থাকে। ঠিক উল্টাটা হবে অধাতব ধর্মের ক্ষেত্রে, বাম থেকে ডানে গেলে বাড়ে এবং উপর থেকে নিচে নামলে কমে। তো ওই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কারণ এর উপর আমাদের অনেক সৃজনশীল রয়েছে। পরবর্তী ক্লাসে আমরা এই সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। তো মনে রাখতে হবে ধাতব ধর্মের ক্ষেত্রে বাম থেকে ডানে কমে, উপর থেকে নিচে বাড়ে। অধাতব ধর্মের ক্ষেত্রে বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে। এবং ধাতব এবং অধাতব ধর্মের উপর নির্ভর করেই পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও নমনীয়তা নির্ণয় করা যায়। এটিও আমাদের মনে রাখতে হবে যে এটা পরবর্তী সৃজনশীলে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এবং এদের ব্যতিক্রমী আয়নীকরণ শক্তি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কপার ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা, নাইট্রোজেন ও অক্সিজেনের আয়নীকরণ শক্তি, ফ্লোরিন ও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি। এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানানো হলো। ধন্যবাদ।